হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতে 103 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের হাড় হিম করা লোমহর্ষক ভৌতিক কাহিনীটি আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন প্রতাপ নারায়ণ চৌধুরী গড়ফা থেকে। প্রথমেই আমি প্রতাপ বাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটা বীভৎস ভয়ের কাহিনী আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য। কাহিনীটি পুরোটা শোনার অনুরোধ রইল। প্রতাপবাবুর সাথে ঘটনাটি ঘটেছিল 2005 সালে, আজ থেকে প্রায় 20 বছর আগে। উনি তখন পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সেকেন্ড অফিসার অর্থাৎ মেজবাবু ছিলেন। অঞ্চলটি তখন প্রায় খবরের কাগজের শিরোনামে থাকত মাওবাদী কার্যকলাপের জন্য। সেদিন প্রতাপবাবুর নাইট ডিউটি পড়েছিল। বাইরের আবহাওয়া খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যে বৃষ্টির সাথে দমকা বাতাস বইছিল। জঙ্গলমহল এলাকা ছিল সেটি, শাল বনে ঘেরা অঞ্চল, তার মধ্যে বাইরের ঝোড়ো আবহাওয়া। যদি বাইরে গিয়ে কোনো কারণে কাজ করতে হয় তবে দুর্ভোগের অন্ত থাকবে না। যেহেতু মাওবাদী কার্যকলাপ সেই সময় খুবই সক্রিয় ছিল, তাই নাইট ডিউটি ছিল অনেক পুলিশ অফিসারের কাছেই দুঃস্বপ্নের মতো। প্রতাপবাবুরা কফি বানিয়ে খেয়ে নিয়ে টেবিলে বসে কাজ করছিলেন। তখন মোবাইল ফোন এতটা সড়গড় হয়নি। ল্যান্ডফোনেই বেশিরভাগ অফিসিয়াল কাজকর্ম চলত। রাত 1:30 নাগাদ ল্যান্ডফোনে একটা ফোন আসে। যিনি ফোন করছেন তিনি একজন নারী। উৎকণ্ঠায় আর ভয়ে তিনি বলছেন, আমাদের বাঁচান, ওরা আমাদের বাঁচতে দেবে না। প্রতাপবাবুই ফোনটা রিসিভ করেছিলেন। উনি যে জিজ্ঞাসা করবেন আপনি কোথা থেকে ফোন করছেন সেটা জিজ্ঞাসা করার আগেই ফোনটা কেটে যায়। প্রতাপবাবু বুঝতে পারেন না যে কে ফোনটা করলো এবং কোথা থেকেই বা ফোনটা করা হলো। পুলিশ থানাতে কল লোকেশন ট্রেস করার জন্য একটা যন্ত্র থাকে। তাতে যেটা দেখাচ্ছিল তা হলো সেই থানা থেকে প্রায় 1 কিলোমিটার দূরের একটা লোকেশন এবং অঞ্চলটি মাওবাদী অধ্যুষিত। প্রতাপবাবু একটা জিপে ওখানে যাওয়াটা নিরাপদ মনে করলেন না। দুটো জিপ বার করে জনার সাথে পুলিশের লোক নিয়ে একেবারে প্রস্তুত হয়ে প্রতাপবাবু সেই লোকেশনের দিকে জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকেন। দমকা বাতাসের শোঁ শোঁ শব্দ আর মাঝে মধ্যে বিদ্যুতের আলোতে সেই জঙ্গলমহল এক ভয়াবহ চেহারা ধারণ করছিল। প্রতাপবাবু খুবই সাহসী একজন পুলিশ অফিসার। অবশ্য ওই কাজে সাহস এবং মনের জোর দুটোই থাকা খুবই জরুরি। যাই হোক, আরও কিছুটা এগিয়ে একটা ফাঁকা জায়গা দেখে দুটো জিপ রেখে ওনারা পায়ে হেঁটে সামনে এগোতে থাকেন। সবার আগে প্রতাপবাবু, হাতে রিভলভার, বাকিদের কাছে লাঠি এবং রিভলভার, তার সাথে টর্চ। পায়ের শব্দ প্রায় না করেই এগোতে হচ্ছিল তাদের, কারণ যদি মাওবাদীদের ওটা চাল হয়ে থাকে তবে সতর্ক থাকাটাই ভালো নয় কি? আরও কিছুটা এগোনোর পর প্রতাপবাবু সামনেই একটা পোড়ো বাড়ি দেখতে পান। জঙ্গলের মধ্যে একটা নির্জন বাড়ি। ওই বাড়িটার ব্যাপারে প্রতাপবাবুদের কিছুই জানা ছিল না। ওই রকম জায়গায় বাড়ি বানানোর কি প্রয়োজন
কে বা কারা সেটা বানিয়েছিলেন সেই সব জিজ্ঞাসাগুলির কোনো উত্তরই ওনারা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ একটা সুতীব্র নারী কণ্ঠের চিৎকার। শব্দটা যে ওই নির্জন বাড়ি থেকেই আসছে তাতে কোনোই সন্দেহ ছিল না ওনাদের। সেই নারী কণ্ঠই প্রতাপ বাবুকে ল্যান্ড ফোনে ফোন করেছিলেন, যার ফোন পেয়েই ওনারা সেখানে গিয়েছিলেন। প্রতাপ বাবুরা বাড়িটাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে ছোট্ট একটা হ্যান্ড মাইকে বলেন ওই বাড়ির ভেতরে যারা যারা রয়েছে তারা যাতে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সবাই সুপরিকল্পিত পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন বন্দুক উঁচু করে। বন্দুকের নিশানা ছিল বাড়ির দরজা এবং বাড়ির জানালাগুলো। বেশ অনেকটা সময় পার হয়ে গেলেও কেউ যখন বাড়ির বাইরে বেরোলো না, তখন প্রতাপবাবুর নির্দেশেই সকলেই বাড়িতে ঢোকার জন্য সদর দরজার সামনে এসে দাঁড়ান। টর্চ মেরে ওনারা দেখেন যে বাইরে থেকে সেই দরজা তালাবন্ধ। তবে কি কেউ কোনো মহিলাকে বাড়ির ভেতর জোর করে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে? ওনারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই অবাক। একাধিক টর্চের আলোতে তখন বাড়ির ভেতরটা দিনের মতো আলোকিত। ওনারা দেখেন মাকড়সার জাল এবং বুনো আগাছায় বাড়িটা ভর্তি। দেখে মনেই হচ্ছে বহু বছর ওই বাড়িতে কারো পায়ের ছাপ পড়েনি। তবে ওই মহিলার ফোন এবং চিৎকার সবাই তো শুনেছে, সবাই কি একসাথে ভুল শুনল? ঘরের চতুর্দিক ঘুরে দেখতে দেখতে ওনারা জরাজীর্ণ একটা কাঠের টেবিলের ওপর ল্যান্ড ফোন দেখতে পান। সেটা তো বহু বছর আগেই বিকল হয়ে গিয়েছে, তাছাড়া তার তারটাও তো ছেঁড়া। তবে ফোনটা গেল কি করে? তার চাইতেও ভয়াবহ একটা দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল, আর তা ছিল কোনো মহিলার কঙ্কালসার একটা মৃতদেহ মেঝেতে পড়ে। কে সেই হতভাগ্য নারী? কেই বা তা বলে দেবে? তবে কি সেই নারী ফোনটা করেছিলেন? কিন্তু কিভাবে? এই সব প্রশ্নের উত্তর অধরাই থেকে গিয়েছে। সেই কঙ্কাল ফরেন্সিকে পাঠানো হলো। সেই ঘটনার 20 বছর পার হয়ে গিয়েছে। আজও সেই রহস্য অমীমাংসিত। তাহলে কি সেই মহিলার অতৃপ্ত আত্মা তার সাথে হওয়া অন্যায় অবিচারের বিচার পাওয়ার আশায় ফোনটা করেছিলেন? বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তোমরা গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করো। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে, এটাই আমার অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।